গাজা ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে 63 জন নিহত হয়েছে। তাদের মধ্যে ত্রাণ প্রার্থী ছিলেন 22 জন। এই তথ্য জানিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়, ক্ষুধা আর অপুষ্টিতে গত 24 ঘন্টায় 2 শিশুসহ আরও 8 জন ফিলিস্তিনি মারা গেছেন। শনিবার গাজা সিটির সাবরা এলাকার কাছে ইসরায়েলি ট্যাঙ্ক দেখা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা সিটি দখলের উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গাজা সিটির উপকণ্ঠে গত কয়েকদিন ধরে অভিযান চালানো হচ্ছে। সাবরা এলাকায় ইসরায়েলের হামলায় এক শিশু নিহত হবার খবর পাওয়া গেছে। শনিবার খান ইউনিসের শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় প্রাণ হারান 6 শিশুসহ 16 জন। আর ইসরায়েলের দখল করা নেতজারিম করিডোরে এক বেসামরিক ফিলিস্তিনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে রাজি হলেও ইসরায়েলি সেনারা গাজা দখলে নেবে। গেল বৃহস্পতিবার স্কাই নিউজ অস্ট্রেলিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, তারা গাজায় যুদ্ধ শেষের কাছাকাছি পৌঁছে গেছেন। হামাস যদি শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজিও হয়, তারপরও তারা গাজা নিয়ন্ত্রণে রাখবেন। এদিকে নেতানিয়াহু আরও বলেছেন, হামাস যদি অস্ত্র নামিয়ে রাখে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয়, তাহলে যুদ্ধ আজই শেষ হতে পারে। এ সময় নেতানিয়াহু দাবি করে বলেন, গাজার নিয়ন্ত্রণ নিয়ে হামাসকে নির্মূল করার তার সামরিক লক্ষ্যকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই মধ্যে পূর্ণ সমর্থন দিয়েছেন। গুরুত্বপূর্ণ মিত্র দেশের আপত্তি ও আন্তর্জাতিক মহলের তীব্র নিন্দা সত্ত্বেও গাজা উপত্যকার পরিপূর্ণ দখল নিতে নতুন করে সামরিক অভিযান শুরু করেছেন বেনিয়ামিন নেতানিয়াহুর সেনাবাহিনী। তবে ক্লান্ত বিপর্যস্ত রিজার্ভ সেনা দিয়ে আদৌ গাজা দখল করা সম্ভব কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। মূলত রিজার্ভ সেনাদের উপর নির্ভর করে হামাসের তথাকথিত আস্তানায় নেতানিয়াহুর অভিযানকে আত্মঘাতীও বলছেন অনেক বিশ্লেষক। শারমিন শ্রাবণীর রিপোর্ট। প্রায় 2 বছরের নিরবচ্ছিন্ন সামরিক অভিযান ও আগ্রাসনে এরই মধ্যে গাজার 80% জায়গা আইডিএফের দখলে আছে। বাকি থাকা অঞ্চলের মধ্যে অন্যতম উত্তরাঞ্চলের কার্যত গাজার রাজধানী হিসেবে বিবেচিত গাজা সিটি। গাজার সবচেয়ে বড় এই শহরটিকে হামাসের সর্বশেষ আস্তানার অন্যতম বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর তাই এখন নেতানিয়াহুর লক্ষ্য গাজা সিটির দখল নেওয়া। গাজা সিটির দখল নিতে 20,000 রিজার্ভ সেনার নিয়োগ চুক্তি নবায়ন করেছে আইডিএফ। পাশাপাশি আরও 60,000 রিজার্ভ সেনাকেও এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ। গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন দেওয়ার পর ইসরায়েলি কর্মকর্তারা হিসেব কষে বের করেন, এই অভিযানে অন্তত 5 মাস সময় ও 5 ডিভিশন সেনা প্রয়োজন। ইসরায়েলি সেনাবাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা তুলনামূলকভাবে কম। যখন যুদ্ধ পরিস্থিতি দেখা দেয়, তখন রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তবে টানা 2 বছর ধরে শুধু হামাস নয়, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ইরানের সঙ্গে যুদ্ধে ব্যস্ত থেকে ইসরায়েলের সেনাবাহিনীর সদস্যরা ক্লান্ত, বিধ্বস্ত, আবার অনেকেই আহত। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে অনেকেই মানসিক চিকিৎসাও নিয়েছেন। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, সেনাদের মধ্যে 40%ই লড়াই চালিয়ে যাওয়ার উৎসাহ পাচ্ছেন না। মাত্র 13% সেনা এখনও লড়াই চালিয়ে যেতে চান। এই জরিপে ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের ভঙ্গুর মানসিকতার চিত্র ফুটে উঠেছে। সেনা সদস্যদের ক্লান্তি ও অবসাদের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন খোদ সেনাপ্রধান ইয়ার জামিল। কিছু বিশ্লেষণে জানা গেছে, রিজার্ভ সেনাদের অনেকে ছুটি নিয়ে বাড়ি ফেরার পর আবারও ডেকে পাঠানো হলে তারা আর ফেরেননি। সম্প্রতি তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 1 লাখ রিজার্ভ সেনা ছুটি শেষে যুদ্ধক্ষেত্রে ফেরেননি। সব মিলিয়ে অনিচ্ছুক ও ক্লান্ত রিজার্ভ সেনাদের নিয়ে নেতানিয়াহুর নতুন অভিযানকে অনেকটাই অযৌক্তিক ও আত্মঘাতী বলছেন সামরিক বিশ্লেষকরা। শারমিন শ্রাবণী, ৭১। গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ফেল্ডক্যাম্প। শুক্রবার স্থানীয় সাংবাদিকদের তিনি জানান, তিনি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চেয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাবে সমর্থন পাননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ফেল্ডক্যাম্প বলেন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে বাড়তি পদক্ষেপ নেওয়ার বিষয়টি তিনি তুলেছিলেন, কিন্তু মন্ত্রিসভায় তাতে বাধার সম্মুখীন হয়েছেন। এরপরই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ফেল্ডক্যাম্পের পদত্যাগের দিনই জাতিসংঘের সহায়তায় পরিচালিত বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, গাজা সিটি ও এর আশেপাশে মানুষ দুর্ভিক্ষের মধ্যে রয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী কয়েক লাখ মানুষ অনাহার ও অপুষ্টিতে মৃত্যুর ঝুঁকিতে আছে। ইসরায়েল অবশ্য এই মূল্যায়নকে ভুয়া এবং পক্ষপাতদুষ্ট বলে উড়িয়ে দিয়েছে।
পৃথিবীর বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা বানানোর দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি। শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে আজিজ নাসিরজাদে এই তথ্য জানান। তিনি বলেন, তারা সবসময় মিসাইল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিয়েছেন, তবে ইসরায়েলের সাথে যুদ্ধের পর তাদের এই প্রাধান্য হয়তো পরিবর্তন হতে পারে। যেসব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে সেগুলোর নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। এর আগে গেল জুনে ইসরায়েল ইরানে বিনা উস্কানিতে হামলা চালায়, এরপর ইরানও পাল্টা হামলা চালায়। ইসরায়েলের সাথে ইরানের এই যুদ্ধ 13 দিন স্থায়ী হয়েছিল। সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছে রাশিয়ার শিশুরা। ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রোস্তভ এলাকায় অনুষ্ঠিত রুট মার্চে অংশ নিচ্ছে দেশটির 8 থেকে 17 বছর বয়সীরা। অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল রপ্ত করছে তারা। ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ। ছোটবেলা থেকেই শিশুদের আত্মবিশ্বাসী আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই এই আয়োজন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। রুশ সেনাবাহিনীর ক্যাম্পে কঠোর পরিশ্রমে ঘাম ঝরাতে ব্যস্ত ছোট ছোট শিশুরা। দেশ রক্ষার জন্য কঠোর পরিশ্রমেও চোখে মুখে নেই ক্লান্তির ছাপ। কেউ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা, আবার কেউ বা সাধারণ পোশাকে নিচ্ছে প্রশিক্ষণ। কারো হাতে খেলনা বন্দুক, কেউ বা সত্যিকারের রাইফেল হাতে শত্রু মোকাবেলার কৌশল রপ্ত করছে। সত্যিকারের এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে রাশিয়ার 8 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা। বুকে পিঠে ভর দিয়ে নদী তীরে জল কাদায় কঠোর পরিশ্রমে ব্যস্ত তারা। তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে দেশপ্রেম। আমরা মোট 3 রাউন্ড দৌড়েছি, সব ঠিকই আছে আর মজাও হচ্ছে দারুণ। এমন কিছু আয়োজনের জন্য ধন্যবাদ। এই প্রশিক্ষণ আমার মনোবল অনেক বেশি বৃদ্ধি করেছে। নিজেকে আরো অনেক বেশি পরিমাণে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ভবিষ্যতে সেনাবাহিনীতে যোগ দিতে চাই, সে কারণেই এখানে প্রশিক্ষণে অংশ নিয়েছি। আমি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত দেশের সেবা করতে চাই। শিশুদের সামরিক প্রশিক্ষণের তত্ত্বাবধানে রয়েছেন ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনা সদস্যরা। প্রশিক্ষণে অংশ নিচ্ছে তাদের সন্তানরাও। চাইছেন দেশের স্বার্থে যেন তাদের মতোই অকুত ভয় হয়ে গড়ে ওঠে বাচ্চারা। সন্তানকে সামরিক প্রশিক্ষণ দিতে পেরে খুশি বেসামরিক অভিভাবকরাও। আমার মেয়ে এখানে অংশ নিয়েছে ও অনেক খুশি। আমি ওই শিশুদের কাছে নিজের অভিজ্ঞতা তুলে ধরতে পেরে আনন্দিত। এই দলবদ্ধ কাজের মাধ্যমেই ওরা একদিন একটি পরিবার হয়ে উঠবে। সন্ধ্যাবেলায় বাচ্চারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে, তবুও পুরো ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি। যখন জিজ্ঞাসা করা হয় তারা হাল ছাড়বে কিনা, চিৎকার করে বলে কখনোই না। যদিও শিশুদের এই সামরিক প্রশিক্ষণের সমালোচনা করেছে কিছু শিশু অধিকার সংস্থা, তবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি এতে শারীরিক ও বুদ্ধিবৃত্তিকভাবে শক্তিশালী হয়ে উঠবে শিশুরা। তৈরি হবে দেশের প্রতি গভীর দায়িত্ববোধ। ঋতু সাহা, ৭১। দক্ষিণ কোরিয়ার সেনাদের বিরুদ্ধে সীমান্তের কাছে সতর্কীকরণ গুলি চালানোর অভিযোগ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং দাবি করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী একটি মেশিনগান থেকে উত্তর কোরিয়ার সেনাদের দিকে 10টিরও বেশি গুলি চালিয়েছে। পিয়ংইয়ং বলেছে দক্ষিণ কোরিয়ার কর্মকাণ্ডে উত্তেজনাকে অনিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করছে। শনিবার কিম জং উনের প্রশাসন এই তথ্য জানিয়েছে। এদিকে উত্তর কোরিয়ার এই অভিযোগের পর দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীও বিষয়টি স্বীকার করেছে। দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে জানিয়েছে সীমান্তের কাছে উত্তর কোরিয়ার কিছু সেনা সামরিক সীমানা রেখা সংক্ষিপ্তভাবে অতিক্রম করে, এ কারণে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এর আগে চলতি বছরের এপ্রিল মাসেও এমন একটি ঘটনা ঘটেছিল। তখন উত্তর কোরিয়ার 10 জন সেনা সীমান্ত অতিক্রম করলে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সতর্কতামূলক গুলি চালায়। শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে কারাগারে অসুস্থ হয়ে পড়ায় তাকে রাজধানী কলম্বোর ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে কারাগারের চিকিৎসা কেন্দ্র তার জন্য যথেষ্ট ছিল না, তাই দ্রুত তাকে রাষ্ট্রীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে গ্রেপ্তারের পর রনিল বিক্রমাসিংহেকে কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থার অবনতির কারণে তাকে শনিবার সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। এর আগে দেশটির বিরোধী দলীয় নেতারা অভিযোগ করেছেন সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিক্রমাসিংহেকে কারাবন্দী করেছে, কারণ তিনি আবারও ক্ষমতায় ফিরতে পারেন বলে আশঙ্কা করছে সরকার। চীনের উত্তর পশ্চিমে একটি নির্মাণাধীন সেতুর স্টিল কেবল বা ইস্পাতের তার ছিঁড়ে অন্তত 12 জন নিহত হয়েছেন। এতে এখনও 4 জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
তারা জানিয়েছে স্থানীয় সময় শুক্রবার চিংহাই প্রদেশে ইয়েলো নদীর ওপর নির্মাণাধীন সেতুতে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে একজন প্রজেক্ট ম্যানেজার এবং 15 শ্রমিক কাজ করছিলেন। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সেতুর একটি বিশাল অংশ নেই আর ভাঙা অংশ নদীর দিকে নিচে ঝুলে আছে। এদিকে নিখোঁজদের সন্ধানে নৌকা, হেলিকপ্টার এবং বিশেষ রোবট ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া চায়না ডেইলি জানিয়েছে সেতুটি প্রায় 1.6 কিলোমিটার দীর্ঘ এবং নদীর পৃষ্ঠ থেকে এর উচ্চতা ছিল 55 মিটার। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।